আচ্ছা, আমরা শুরু করি তাহলে। তো গত ক্লাসে হচ্ছে আমরা কি কি শিখবো এবং আমাদের এই এসইও কোর্সটাতে কি কি ইনক্লুড আছে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছিলাম। আশা করি এই জিনিসগুলো বুঝতে পারছেন যে আমরা কোন কোন দিকে হচ্ছে আগাবো। তা আসলে এসইও করতে গেলে প্রথমে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে একটা ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, তো আমরা ওয়েবসাইট একটা তৈরি করে তারপর হচ্ছে আমাদের সামনের দিকে আগাইতে হবে। তো আজকে হচ্ছে আমরা একটু প্রথমে সিএমএস নিয়ে আলোচনা করব যে সিএমএস জিনিসটা কি। সিএমএস জিনিসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ আমরা ওয়ার্ল্ডে যত ধরনের ওয়েবসাইট তৈরি করি সেই ওয়েবসাইটগুলো কোনো না কোনো একটা মাধ্যমকে টার্গেট করে তারপর হচ্ছে ওয়েবসাইটগুলো তৈরি করি। যে মাধ্যমগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকি এগুলোকে মূলত সিএমএস বলা হয়। সিএমএস ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা যদি একটু এক্সাম্পল দেই যে সাম সিএমএস প্ল্যাটফর্ম নেম বা প্ল্যাটফর্ম লিস্ট এটা লিখে যদি আমরা সার্চ করি, যেমন এই যে এখানে এআই থেকে কিছু রেজাল্ট দেখাচ্ছে, যেমন প্রথমে চলে আসছে ওয়ার্ডপ্রেস। তো আমরা জানি আসলে সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেসটা সব থেকে বেশি জনপ্রিয়। এছাড়াও জোমলা আছে, শপিফাই আছে, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে যে ম্যাঙ্গোটো আছে। প্লাস হচ্ছে যারা ওয়েব ডেভেলপার তারা তো সাধারণত ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট তৈরি করে। তো আমাদের জন্য আসলে সব থেকে বেস্ট হয় ওয়ার্ডপ্রেস, কারণ আসলে ওয়ার্ডপ্রেসটা যথেষ্ট ইজি। যারা মোটামুটি ফেসবুকটা বুঝে তারা চাইলে ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করতে পারে। তো আসলে সিএমএস এখন বর্তমানে সব থেকে বেশি ব্যবহার করা হয় ওয়ার্ডপ্রেসটাকেই। তো আমরা ধরে নিতে পারি আমাদের বেশিরভাগ ক্লায়েন্ট যারা আসবে বা বায়ার যারা আসবে তারা বেশিরভাগই হচ্ছে ওয়ার্ডপ্রেস ভিত্তিক হচ্ছে ক্লায়েন্ট। দেখা যাবে তারা আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েশন করে তার ওয়েবসাইটটা আমাকে প্রোভাইড করবে, এখন বলবে যে ওয়েবসাইটটাকে এসইও করে দেওয়ার জন্য, বা হচ্ছে ওয়েবসাইটে আমাকে কন্টেন্ট তৈরি করে হচ্ছে কন্টেন্ট পোস্ট করতে বলা হবে। তো কিভাবে কন্টেন্ট রাইটিং করতে হয় এগুলো আমরা আলোচনা করব আজকে। জাস্ট হচ্ছে আমরা সিএমএস দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করার চেষ্টা করব, এসইও ফ্রেন্ডলি কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায়, বা এসইওটা কিভাবে কাজে লাগাবো একটা ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে, এই জিনিসগুলো হচ্ছে আজকে আমরা দেখব। তো আসলে সিএমএস জিনিসটা এই যে এখানে লেখা আছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এবং সিএমএস এর কিছু এক্সাম্পল দেওয়া আছে। বা আমরা যদি সিএমএসটা সম্পর্কে আরো একটু ভালোভাবে জানতে চাই, আমরা যদি গুগলে সার্চ করি যে হোয়াট ইজ সিএমএস, তাহলে এখানে একটা শর্ট একটা ডেফিনেশন চলে আসবে। যেমন বলতেছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইজ এ সফটওয়্যার, অর্থাৎ এগুলোকে আমরা সফটওয়্যার বলতে পারি। যে সিএমএস গুলো আমরা ব্যবহার করি এগুলো ওয়ান কাইন্ড অফ সফটওয়্যার, যেসব সফটওয়্যার গুলো ব্যবহার করে মূলত আমরা ওয়েবসাইট তৈরি করি। That enables use to create, manage and modify digital content without needing extensive technical knowledge। অর্থাৎ আমরা এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে পারি, ম্যানেজ করতে পারি, সুন্দর করে হচ্ছে কাস্টমাইজ করতে পারি। এই জিনিসগুলোই হচ্ছে আসলে সিএমএস এর কাজ আর কি। সিএমএসটা আমরা যেভাবে যে যার মতো করে যে সিএমএসটা ব্যবহার করতে চাই সেটা আমরা চুজ করে চাইলে একটা ওয়েবসাইট তৈরি করে নিয়ে আসতে পারি। তো একটা সিএমএস দিয়ে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই বা যাই, তখন আমাদের প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে ডোমেন অ্যান্ড হোস্টিং। ডোমেন জিনিসটা কি? ডোমেন হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। লাইক ধরেন facebook.com, আমরা যদি ফেসবুকের পরে এই যে facebook.com-টা যদি লিখি, এটা হচ্ছে একটা ডোমেন। youtube.com এটা একটা ডোমেন, fiverr.com, upwork.com এগুলো হচ্ছে একটা কি ডোমেন, অর্থাৎ একটা ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নামকে ডোমেন বলা হয়। তো এই ধরনের ডোমেনগুলো আমাদের কিনে নিতে হয়। অর্থাৎ একটা নামের শেষে এই যে ডট কমটা আছে এই ডট কমটাকে বলা হয় টিএলডি, যার ফুল মিনিং হচ্ছে টপ লেভেল ডোমেন, বা এটাকে আমরা এক্সটেনশনও বলি, অতিরিক্ত বা অবজেক্টিভও আমরা এটাকে বলে থাকি, বা এক্সটেনশনও বলে থাকি, অতিরিক্ত যেটা থাকে আর কি। তো একটা ডোমেনের নামের সাথে যে অংশটা অর্থাৎ লাস্টের যে অংশটা আমরা দেখতে পাই এটার উপর নির্ভর করে একটা ডোমেনের প্রাইস কেমন হবে। সাধারণত সব থেকে পপুলার ডোমেন হচ্ছে ডট কম। আমরা সবাই বুঝি যে ডট কমটা অনেক জনপ্রিয়, কারণ আমরা সাধারণত গুগলে কোনো কিছু লিখে একটা সার্চ করলে, অর্থাৎ একটা ওয়েবসাইটের নাম লিখে সার্চ করলো, আমরা ওটার শেষে হচ্ছে ডট কম লিখে সার্চ করে ফেলি, কারণ এটা সব থেকে পপুলার আমরা জানি, যার কারণে এটা লিখে প্রতিনিয়ত আমরা সার্চ করি। কিন্তু এটার পাশাপাশি কিন্তু আরো অনেক ধরনের এক্সটেনশন আছে। ডট কম আছে, ডট নেট আছে, ডট ওআরজি আছে, ডট ইনফো আছে। তো আসলে প্রত্যেকটা এক্সটেনশনের উপর ভেরি করে আপনার ডোমেনের প্রাইসটা কেমন হবে। আর হচ্ছে আরেকটা জিনিস এখানে বলা হয়েছে ডোমেন এবং হোস্টিং। হোস্টিং হচ্ছে স্টোরেজ, অর্থাৎ আমার ওয়েবসাইটে আমি যা যা করব, যেসব মিডিয়া বলেন অর্থাৎ ভিডিও, অডিও, কন্টেন্ট যা কিছু আপলোড করব, এই জিনিসগুলো সব কিছু হোস্টিং এ হচ্ছে জমা থাকবে।
তার মানে একটা সিএমএস দিয়ে যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে চাই তাহলে ডোমেন এবং হোস্টিং ম্যান্ডেটরি আমার লাগবেই। এই দুইটা জিনিস ছাড়া আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো না। ওয়েবসাইটটা হচ্ছে লাইক একটা স্টোর। আমরা যেরকম অফলাইন একটা বিজনেস করতে গেলে আমাদের একটা দোকানের প্রয়োজন হয় বা একটা শপের প্রয়োজন হয়, ব্যাপারটা এরকম আমরা যদি অনলাইনে বিজনেস করতে চাই বা অনলাইনে একটা ব্লগিং করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট ম্যান্ডেটরি লাগবে। যে ওয়েবসাইটটা আমাদের প্রধান কাজ হচ্ছে এই ওয়েবসাইটটাকে গুগলে ওয়েব র্যাঙ্কিং এ নিয়ে আসা, সার্চ রেজাল্টে নিয়ে আসা। সার্প আমরা গত ক্লাসে বলছিলাম এসইআরপি, সার্প সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এই পেজে আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে আসাই হচ্ছে আমাদের প্রধান কাজ। তো এই কাজটা করতে গেলে মূলত আমাদের এসইও কাজ করতে হয়। তো এই জন্য আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের ডোমেন এবং হোস্টিং লাগবে। তো এই ধরনের ডোমেন এবং হোস্টিং এগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমরা জানি ডোমেন হোস্টিং টাকা ছাড়া আমরা এগুলো কিনতে পারবো না। তো আসলে এই ডোমেন হোস্টিং গুলো কিভাবে কিনে, আমরা যদি একটা জনপ্রিয় ওয়েবসাইটের কথা বলি যেমন নেমচিপ। নেমচিপ হচ্ছে একটা ডোমেন বা হোস্টিং কেনার একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে আমরা ডোমেন হোস্টিং কিনতে পারি। এছাড়াও আরো আছে যেমন গোড্যাডি। হ্যাঁ, গোড্যাডি দিয়েও আমরা চাইলে ডোমেন হোস্টিং কিনতে পারি, এটাও খুব ভালো ওয়েবসাইট। তারপর হচ্ছে হোস্টিঙ্গার। হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সাইট, এগুলোর মাধ্যমে আমরা ইজিলি ওয়েব হোস্টিং কিনতে পারি। তা আসলে এগুলোতে আমরা যদি ডোমেন হোস্টিং কিনতে চাই আমাদের প্রথম যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আমাদের একটা ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড লাগে। এসব মাস্টার কার্ড ছাড়া এসব ওয়েবসাইট থেকে আমরা চাইলেও ডোমেন হোস্টিং কিনতে পারবো না। আবার পাশাপাশি যেটা বলতেছিলাম যে যদি আপনার কাছে ডুয়াল কারেন্সি কার্ড না থাকে এই ক্ষেত্রে লোকাল যে প্রোভাইডার আছে, লোকাল যে ওয়েবসাইট গুলো আছে যেমন হোস্ট সেবা, ওয়েব হোস্ট বিডি, এইসব সাইট থেকেও আমরা চাইলে ডোমেন হোস্টিং কিনতে পারবো। ধরেন এই যে নেমচিপে আমরা আসলাম, নেমচিপে এসে আমরা যদি এখানে সার্চ করি ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, আমি জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, দেখি ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ডটা বা এই কিওয়ার্ডটা দিয়ে কোন ধরনের এক্সটেনশন বর্তমানে অ্যাভেলেবেল আছে। দেখেন ডিজিটাল মার্কেটিং ডট নাও। হ্যাঁ, এটা মার্কেট প্লেস হচ্ছে দেওয়া আছে, এটার প্রাইস হচ্ছে ৭,৪৯৯। আসলে এই কিওয়ার্ডটা কিন্তু অনেক ভারী একটা কিওয়ার্ড। হ্যাঁ, এই ধরো এই কিওয়ার্ডটা দিয়ে যদি আমরা একটা ওয়েবসাইট বানাতে চাই তাহলে কিন্তু একটা বিগ বাজেট নিয়ে মাঠে নামতে হবে। কারণ এটাই কিন্তু এই ডিজিটাল মার্কেটিংটা লেখে কিন্তু প্রচুর মানুষজন গুগলে সার্চ করে। আসলে একটা ওয়েবসাইট এসইও করে র্যাঙ্কিং এ নিয়ে আসার পেছনে কিন্তু ওয়েবসাইটের ডোমেনের নামটাও কিন্তু অনেকটা নির্ভর করে। আপনি যে নিশটা নিয়ে কাজ করতেছেন সেই নিশ রিলেভেন্ট আপনি ডোমেনটা চুজ করছেন কিনা, বা আপনার ডোমেনটা টোটাল কত ওয়ার্ডের, এটাও কিন্তু ভেরি করে। শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড এগুলো আমরা মোটামুটি গত ক্লাসেও বলছিলাম, শর্ট টেল কিওয়ার্ড কি, মিড টেল কিওয়ার্ড কি, লং টেল কিওয়ার্ড কি। আসলে ডোমেন কেনার সময় সবসময় ক্লায়েন্টরা চায় শর্ট টেল কিওয়ার্ড নেওয়ার জন্য, কিন্তু ক্লায়েন্টকে সবসময় সাজেশন দিবেন যেন লং টেল একটা কিওয়ার্ড নিয়ে সে যেন একটা ডোমেন তৈরি করে, এতে করে আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং করতে আপনার সুবিধা হবে। দেখেন নিচের দিকে যদি আসি, ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং ডট অ্যাপ, এটা $৫২,০০০। তার মানে অনেক। এখন আমার বাজেট যদি $১৫ $২০ হয় তাহলে এই ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কিন্তু চাইলেও একটা ডোমেন কিনতে পারছি না। তাহলে এটার আশেপাশে যদি আমি কোনো একটা ডিজিট অ্যাড করি, ধরেন ডিজিটাল মার্কেটিং 99, দেখি এটা দিয়ে আমি কোনো ধরনের ডোমেন অ্যাভেলেবেল বর্তমানে পাই কিনা। হ্যাঁ, যেমন এই যে এখানে যদি আসি ডিজিটাল মার্কেটিং 99.com লিখে যদি আমরা সার্চ করি দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। এই যে দেখেন এটাও নাই, 2023 সালে রেজিস্টার করে ফেলছে অলরেডি, কেউ একজন কিনে ফেলছে। কিন্তু ডিজিটাল মার্কেটিং 99 দিয়ে রিলেটেড কিছু এক্সটেনশনের ডোমেন কিন্তু পাওয়া যাচ্ছে। যেমন এখানে একটা আছে ডিজিটাল মার্কেটিং 99.it.com, এটা আবার দেওয়া যাবে না। যেসব ডোমেনে ডাবল ডট পড়ে যাবে এগুলো না নেওয়াই ভালো। যেমন এই যে XYZ, এটা খুব একটা ভালো ডোমেন, বর্তমানে খুবই পপুলার, আমরা চাইলে এই ধরনের ডোমেনগুলো নিয়েও কাজ করতে পারি। ডিজিটাল মার্কেটিং 99, তার মানে দেখেন আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং আমার যে মেইন ফোকাস কিওয়ার্ডটা এটাই কিন্তু আমার ডোমেনের মধ্যে থাকতেছে। এই ক্ষেত্রে আমার ওয়েবসাইটটা কিন্তু সহজে র্যাঙ্কিং এ নিয়ে আসার জন্য আমার জন্য সুবিধা হবে। এই জন্য যখন একজন নিউ ক্লায়েন্ট আপনার কাছে একটা আইডিয়া চাইবে যে আমি ওয়েবসাইট তৈরি করতে চাই, তখন তার যে নিশ বা তার যে টপিক, সেই টপিকের সাথে মিল রেখে আপনার একটা ডোমেন কেনা উচিত। বা আপনার নিজেও যখন বিজনেস করবেন বা নিজেরও যদি ইচ্ছা থাকে যে আমি একটা ওয়েবসাইট বিল্ড আপ করে সেটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসবো, সেক্ষেত্রে অবশ্যই এসইও ফ্রেন্ডলি নামগুলো চুজ করতে হবে। তখন হচ্ছে আপনি এখান থেকে আইডিয়া পাবেন।
দেখেন এখানে অনেক এক্সটেনশন আছে, .1, .live, .blog, .tech, .art, .online। দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা প্রাইস। তো প্রাইস গুলো চেঞ্জ আসছে কোথা থেকে, এক্সটেনশনের উপর ডিপেন্ড করে কিন্তু প্রাইস গুলো হচ্ছে। এবং এখানে যে প্রাইস গুলো আমরা দেখতেছি এগুলো কিন্তু ইয়ারলি প্রাইস, হ্যাঁ, পার ইয়ার। তখন আপনি কেনার সময় আপনি চাইলে 2 বছর 3 বছর করেও এক্সট্রা করে এগুলো কিনে নিতে পারবেন। যেমন digitalmarketing.tech, আমরা যদি ডিজিটাল মার্কেটিং এর উপর লার্নিং দিতে চাই তাহলে এই ধরনের ডোমেন গুলো হচ্ছে আমরা চাইলে চুজ করতে পারি। তো এগুলো কিনতে চাইলে আমরা যেমনটা অনলাইনে প্রোডাক্ট কিনি, সেম অ্যাড টু কার্ড, ভিউ কার্ড, তারপর হচ্ছে আমার কার্ডের যে নাম্বার, এই নাম্বারগুলো এখানে প্রোভাইড করে আমি চাইলে এই ডোমেনগুলো কিনতে পারবো। তো ডোমেন কিনলেই হবে না, এই ডোমেনটা কেনার পাশাপাশি আমাদের আবার হোস্টিং প্যানেল লাগবে, যেটাকে আমরা সি প্যানেল বলি। অর্থাৎ সি প্যানেল ছাড়াও আমরা ওয়েবসাইট তৈরি করতে পারবো না, এই ক্ষেত্রে আমরা চাইলে নেমচিপ থেকে আবার হোস্টিং এর প্যানেলগুলো নিতে পারি। যেমন এখানে হোস্টিং এর অনেকগুলো প্যাকেজ আছে, শেয়ার হোস্টিং আছে, ওয়ার্ডপ্রেসের জন্য আলাদা করে হোস্টিং আছে। আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের এই হোস্টিংটাও ব্যবহার করতে পারেন, তারা ফ্রিতে 1 মাসের একটা ট্রায়াল দেয়, যে ট্রাই ফর ফ্রি। 1 মাস আমি চাইলে ওয়ার্ডপ্রেসের এই হোস্টিং এর প্যানেলটা ব্যবহার করতে পারি, পরবর্তীতে আপনি চাইলে আবার তাদের থেকে প্ল্যান অনুযায়ী নিতে পারবেন। আর যদি মনে হয় যে না আপনি এখান থেকে হোস্টিং নেবেন না, লোকাল সার্ভার থেকে নেবেন, অর্থাৎ লোকালি কোনো ইউজার বা লোকালি কোনো ওয়েবসাইট থেকে নেবেন, সেটাও সম্ভব। আমার এখানে শেয়ার হোস্টিং আছে, এটাতেও যদি যান এখানেও প্যাকেজ সিস্টেম আছে, মান্থলি প্যাকেজ, ইয়ারলি প্যাকেজ সিস্টেম আছে। কি কি সুবিধা, যেমন এই হোস্টিংটা যদি কিনি আমরা, এই হোস্টিং এর আন্ডারে আমরা 3টা ওয়েবসাইট হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো। কিন্তু আমরা যদি আবার এই হোস্টিং প্যানেলটা কিনি, এটার মাধ্যমে আমরা আনলিমিটেড ওয়েবসাইট চালাতে পারবো। এটার মাধ্যমেও সেম আনলিমিটেড ওয়েবসাইট আমরা চাইলেই ব্যবহার করতে পারবো। তার মানে ডোমেন এবং হোস্টিং আমরা নেমচিপের মাধ্যমে প্যাকেজ ওয়েতে হচ্ছে আমরা এগুলো কিনতে পারবো। সেম আমরা যদি গোডেডিতে যাই, এখানেও সেম কোনো একটা ডোমেন কিনতে চাইলে এখানে যদি আমরা সার্চ করি তাহলে হচ্ছে আমরা এখান থেকে সার্চ করে ডোমেনগুলো কিনতে পারবো। তবে অনেক সময় দেখা যায় গোডেডিতে অনেক ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্টে দেখা যায় কিনা যায়, কিন্তু আবার অনেক সময় দেখা যায় এখানে একটা হিডেন চার্জও থাকে যেগুলো তারা প্রকাশ করে না। পাশাপাশি আমরা হোস্টিং আর এখান থেকেও চাইলে আমরা ডোমেন হোস্টিং গুলো কিনতে পারি। এছাড়াও যেগুলো বললাম যে বাংলাদেশের যে সাইটগুলো আছে তার মধ্যে হোস্ট সেবা যদি আমরা এটার মাধ্যমে নিতে চাই, হ্যাঁ, এটার মাধ্যমে আমরা চাইলে বাংলাদেশে যে নগদ, বিকাশ, রকেট এগুলো আছে, এগুলোর মাধ্যমে আমরা চাইলে এখান থেকে ডোমেন হোস্টিং কিনতে পারবো। এখানে মূলত ডোমেনের প্রাইসটা কম, তাদের আবার সার্ভিসটা ভালো, তাদের সাপোর্ট সিস্টেমটাও ভালো। আমরা চাইলে এখান থেকে তাদের থেকে নিতে পারি। যেমন .com এর ডোমেন মাত্র 1000 টাকা হলে কিনা যায়, যেটা আসলে নেমচিপ থেকে সম্ভব না। আমরা যদি নেমচিপ থেকে কিনি দেখা যায় সেটা আমাদের ব্যাট সহ প্রায় $16-17 পড়ে যায় অনেক সময়। বা এই যে .net, হ্যাঁ, 1200 টাকা, .org বা এই যে XYZ মাত্র 300 টাকা হলে কিনা যায়। তাদের কাছে আবার ওয়েব হোস্টিং এর প্যানেলও আছে, যেমন শেয়ার হোস্টিং আছে, রিসেলার হোস্টিংও আছে, আপনার যেটা ভালো লাগে। যেমন এটার মধ্যে যে ইউএসএ যে রিসেলার যেটা আছে এটা খুবই ভালো কাজ করে। এছাড়াও আরেকটা আছে ওয়েব হোস্ট বিডি, আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন। ওয়েব হোস্ট বিডি, হ্যাঁ, এই যে এটাও খুব ভালো, তাদের প্যাকেজ গুলো ভালো। তবে হোস্ট সেবা থেকে তাদের প্যাকেজ গুলো আবার প্রাইস বেশি থাকে অনেক সময় দেখা যায়। যেমন এখানে প্ল্যান 1 আছে, প্ল্যান 1 এতে একটা প্রাইস দেওয়া আছে, এখানে কি কি পাবে এই জিনিসগুলো দেওয়া আছে, এই যে সি প্যানেল, কন্ট্রোল প্যানেল, ফ্রি এসএসএল পাবেন, হ্যাঁ। এটা হচ্ছে অর্থাৎ হোস্টিং এর প্ল্যান আর কি। হ্যাঁ, আবার চাইলে এখানে এই যে কিছু হোস্টিং প্যানেল আছে যেসব হোস্টিং এর সাথে আবার ডোমেন ফ্রি দেয়, এই ডোমেন গুলো আমরা চাইলে ওইটার মাধ্যমে কিনে তারপর হচ্ছে কাজ করতে পারবো। এই যে এখানে কিছু প্যাকেজ আছে আর কি, তো আপনারা আসলে এগুলো নিয়ে অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। যেমন এখানে আবার .com এর প্রাইসটা কিন্তু একটু বেশি। তো এইভাবে হচ্ছে ডোমেন হোস্টিং কিনতে হয় আর কি এসইও ফ্রেন্ডলি। তবে আমরা একটা ওয়েবসাইট দেখতে পারি, যে ওয়েবসাইটটার মাধ্যমে আপনি একটা খুব বেটার একটা আইডিয়া পাবেন যে কিভাবে আমার বিজনেসের জন্য আমি একটা ডোমেন চুজ করতে পারি। অনেক সময় দেখা যায় ধরেন আমি ফ্যাশন নিয়ে কাজ করব বা আমি হেলথ নিশ নিয়ে কাজ করব, কিন্তু আমি ডোমেনের আইডিয়া পাচ্ছি না যে আসলে কোন ধরনের ডোমেন অ্যাভেলেবেল আছে বা কোন ডোমেনটা নিলে আমার ভালো হবে। তো এই ধরনের আইডিয়ার জন্য একটা ওয়েবসাইট আছে, ডোমেন সার্চ। এটা লিখে যদি সার্চ করেন এখানে একটা ওয়েবসাইট আসবে, এই যে লিওন ডোমেন সার্চ। এই ওয়েবসাইটটাতে যদি আমরা আসি, এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা হচ্ছে ডোমেন নেমের সাজেশন পাবো। ধরেন আমি যেটা বললাম ফ্যাশন, আমি যদি এখানে ফ্যাশন লিখে সার্চ করি যে ফ্যাশন রিলেটেড আমি একটা ওয়েবসাইট বানাতে চাই, এই জন্য আমার একটা ডোমেন লাগবে, কিন্তু আসলে কোন ধরনের ডোমেন নিব আমার মাথায় আসতেছে না। তখন এই ওয়েবসাইটটাতে এসে যদি আমরা আমাদের কিওয়ার্ডটা লিখে সার্চ করি তাহলে দেখবেন এখানে রিলেটেড কোন কোন কিওয়ার্ড গুলো অ্যাভেলেবেল আছে এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। দেখেন এটার মাধ্যমে আমরা 4958টা অ্যাভেলেবেল ডোমেন পাচ্ছি ফ্যাশন কিওয়ার্ডের উপর।
দেখেন এখানে দুইটা ওয়ার্ড খুব ছোট, এই যে মাই ফ্যাশনের আবার দেখাচ্ছে এখানে ডট কমটা অ্যাভেলেবেল নাই, ডট ব্লকটা আছে। কোনটা অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, যেমন এই যে গো ফ্যাশন, এটারও ডট কমটা নাই, ভালো একটা নাম কিন্তু, হ্যাঁ। এই যে ফ্যাশন অ্যাপ, এটাও ডট ব্লকটা আছে, যেগুলো ডট কম নাই এগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছে এখানে। তো এগুলো আবার এই যে যেগুলো অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, এগুলো কিন্তু দেখাচ্ছে যে কম্পাউন্ড ফ্যাশন নামটা কিন্তু খুব সুন্দর, এটার আবার ডট কম অ্যাভেলেবেল আছে, আমরা চাইলে এই ডোমেনটা কিনতে পারি। তো এখান থেকে একটু অ্যানালাইসিস করে এভাবে দেখতে পারেন, বা ফ্যাশনের সিমিলার যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো বসিয়েও চাইলে আমরা এখানে কাজ করতে পারি। দেখেন ফ্যাশনটা আসলে অনেক আহ, ভালো একটা নিশ, এটা নিয়ে সবাই প্রতিনিয়ত কাজ করে, যার কারণে আসলে এটা নিয়ে ডোমেন গুলো, সব ধরনের ডোমেন অ্যাভেলেবেল থাকে না। দেখেন যত সুন্দর সুন্দর নাম আছে এগুলো কিন্তু সবাই নিয়ে ফেলছে, শুধু ডট ব্লগ গুলো আছে আর কি এখানে দেখাচ্ছে। এখানে সাধারণত ডট কম আর ডট ব্লগ গুলোই আসলে বেশি দেখায়। তা আমি যদি এখানে ফ্যাশন না দিয়ে দেখি হেলথ দেই, হেলথ রিলেটেড কোন কোন ডট কম ডোমেন গুলো অ্যাভেলেবেল আছে বা আমরা নিতে পারি, হ্যাঁ। এই যে এখানে দেখেন এই যে সিমিলার নামগুলোই রাখতেছি, কিন্তু এই নামগুলোর সাথে মিল রেখেই যেগুলো আছে এগুলো এখানে দেখাচ্ছে আর কি, হ্যাঁ। তো এখান থেকে আমরা আইডিয়া নিতে পারি আর কি, এই ওয়েবসাইটটা খুবই ভালো। বা কখনো যদি ক্লায়েন্ট যদি আপনাকে একটা ডোমেন নেম বের করে দিতে বলে, তাহলে আপনি চাইলে এই ওয়েবসাইটটাকে ব্যবহার করে একটা ডোমেন নেম ব্যবহার করতে পারেন, বা এখান থেকে একটা আইডিয়া নিতে পারেন। এছাড়াও এখন আমাদের কাছে চ্যাট জিপিটি আছে, প্লাস হচ্ছে জেমিনি এআই যেগুলো চলে আসছে, এইগুলো থেকেও কিন্তু আমরা আইডিয়া নিতে পারি যে আমি একটা হেলথ রিলেটেড বা ফ্যাশন রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করব, এই ক্ষেত্রে আমাকে কিছু ডোমেন নেম সাজেস্ট করো। তারপর হচ্ছে ওই নেমগুলো আমরা নেম চিপ বা গোডেডিতে এসে যদি সার্চ করি তাহলে আমরা দেখতে পারবো এগুলো অ্যাভেলেবেল আছে কিনা। এদিক দিয়ে একটা সুবিধা আর কি। এখন আমরা যদি যাই যে আসলে কিভাবে কিনা যাবে আমরা দেখলাম, তারপর হচ্ছে কিভাবে এসইও ফ্রেন্ডলি ডোমেন বের করা যাবে, এই যে এটার মাধ্যমে আমরা এসইও ফ্রেন্ডলি ডোমেন গুলো বের করে নিয়ে আসতে পারি। যে আমার যে নির্দিষ্ট যে কিওয়ার্ডটা সেই কিওয়ার্ডের সাথে মিল রেখে, যেমন অপটিমাইজেশন হেলথ, হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা ডোমেন। আপনি যদি ক্লায়েন্ট যদি এটা পছন্দ করে তাহলে এটা নিতে পারেন, বা এই নামটাকেই যদি আপনি চ্যাট জিপিটি কে দেন যে এই নাম রিলেটেড আরো কিছু ডোমেন আমাকে সাজেস্ট করো, ডোমেন নেম সাজেস্ট করো যেগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে আমি কিনতে চাই, তাহলে এখান থেকে একটা প্রপার আইডিয়া নিয়ে আমরা কাজটা চাইলে করতে পারি। তো আসলে এসইও ফ্রেন্ডলি বলতে আমি এটাই মিন করছি যে আমরা হচ্ছে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে এসইও ফ্রেন্ডলি অবশ্যই ডোমেনটা আমাদের বেছে নিতে হবে, কারণ এটা ওয়েবসাইট র্যাঙ্কিং এর ক্ষেত্রে বিশাল বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ধরেন আপনি এমন একটা নাম চুজ করলেন যে নামটা আসলে আপনার নিশের সাথে যাচ্ছে না, কিন্তু আপনি অন্য নিশ নিয়ে কাজ করেন, এই ক্ষেত্রে কিন্তু ওয়েবসাইট গুলো র্যাঙ্কিং করতে একটু অসুবিধা হয়ে যাবে। তো ধরেন ডোমেন হোস্টিং যখন আমার কিনা হয়ে যাবে, ডোমেন হোস্টিং কেনার পর এখন কাজ হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস কে সেট আপ করা, অর্থাৎ আমার সিএমএস এর মাধ্যমে ওয়েবসাইটটা তৈরি করা। তো ওয়েবসাইট যখন আমরা তৈরি করব ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে, তো এখন ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমরা জানি যে এখন আমাদের ডোমেন হোস্টিং লাগবে। তো আমরা যেহেতু মাত্র জার্নি শুরু করছি, তো আমরা ফ্রিতে কিভাবে ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করা যায় সেটা আমরা দেখব। তো আপনাদের আমি যতটুকু শুনলাম যে আপনাদের ডোমেন হোস্টিং আছে, তো যেহেতু আমার নাই এই মুহূর্তে আমি দেখাবো, এই জন্য আমি ফ্রিতে কিভাবে একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায় সে ওয়েতে হচ্ছে আজকে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসটা সেট আপ করবো আর কি। তো ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে গেলে যেমন, বা আপনি চাইলে নিজেও চাইলে এইসব মেথড ব্যবহার করে আপনি প্র্যাকটিস করতে পারেন, বা পাশাপাশি আপনি চাইলে ওয়েবসাইট তৈরি করে ডেমো ওয়েবসাইট তৈরি করে ক্লায়েন্টকে কাজ জমা দেওয়ার আগে ডেমো একটা ওয়েবসাইট তৈরি করে ওখান থেকে কাজগুলো করতে পারেন। তো আমরা যে ওয়েবসাইটটা ইউজ করবো এটার নাম হচ্ছে প্যানথিয়ন সাইট, এটা একটা থার্ড পার্টি সাইট। এই থার্ড পার্টি সাইটের মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেসের যে সিএমএস টা আছে সেই সিএমএস টা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো। তো আসলে এই প্যানথিয়ন সাইটটা আমাকে কি কি হেল্প করবে, প্যানথিয়ন সাইটটা আমাকে হেল্প করবে এই প্যানথিয়ন সাইট দিয়ে যদি আমি ওয়েবসাইট তৈরি করি, এই ক্ষেত্রে আমার কোনো ধরনের ডোমেন লাগবে না বা কোনো ধরনের সিপ্যানেল লাগবে না, সিপ্যানেল ছাড়াই আমি খুব ইজিলিতে আমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো, শুধুমাত্র আমাকে তারা অ্যাডমিন প্যানেল দিবে। তো আমরা প্যানথিয়ন সাইটটাকে ব্যবহার করে কাজে লাগাইতে পারি। তো আমরা সামনে যখন কাজ করব, আজকে যে ওয়েবসাইটটা তৈরি করব এই ওয়েবসাইটটা নিয়েই মূলত আমরা সামনে কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করব। তো প্যানথিয়ন সাইটে আসলাম, প্যানথিয়ন সাইটে এসে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য গেট স্টার্ট দিলে হবে, বা এখানে যে আইকনটা আছে এই আইকনেও যদি যাই তাহলে এই আইকনের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো। শুধু ওয়ার্ডপ্রেস না, এখানে আরো কয়েকটা সিএমএস আছে যে সিএমএস গুলো ব্যবহার করে কাজ করা যায়। তো আমরা যেহেতু একটা অ্যাকাউন্ট তৈরি করব, এখানে যদি লগ ইন উইথ ইমেল দেই তাহলে সাইন আপের একটা অপশন পাবো।
তো আসলে অ্যাকাউন্ট ক্রিয়েশনের জন্য আমি জাস্ট একটা টেম্পোরারি মেল ব্যবহার করতে চাচ্ছি। তো এই ক্ষেত্রে গুগলে গিয়ে আমি জাস্ট টেম্প ইমেল লিখে সার্চ করলাম, তাহলে টেম্পোরারি ইমেলের অনেক ওয়েবসাইট পাবো, যেসব ওয়েবসাইটের মাধ্যমে আমি এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো এখানে আসবো, আসার পর হচ্ছে আমরা সাইন আপ করবো, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই তাহলে এখানে সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েশন করব। এই ক্ষেত্রে আমাকে টেম্পলেটটা নিয়ে আসতে হবে। আচ্ছা, এই ওয়েবসাইটটা দিচ্ছে না, তাহলে অন্য একটা ওয়েবসাইট ট্রাই করি। টেমমেল আপনার যে ওয়েবসাইটটা ভালো লাগে সেটাই ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে জাস্ট এখান থেকে যে মেলটাকে আমি কপি করলাম, কপি করে এখানে এসে ইমেল অ্যাড্রেসটা বসালাম, সাইন আপ দিলাম। এখন হচ্ছে আমাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা অবশ্যই একটা 8 ক্যারেক্টারসের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টটা সাইন আপ করতে হবে। দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে যদি সাইন আপ উইথ ইমেল দেই তাহলে আমার অ্যাকাউন্ট ক্রিয়েশন হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েশনের সাথে সাথে আমার হচ্ছে ট্যাব মেলে আমাকে একটা কনফার্মেশন মেল দিবে প্যান্থিয়ন সাইট থেকে, অর্থাৎ অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ না করলে হবে না। আসলে আমার আমার নেটটাও এখান থেকে আজকে স্লো দিচ্ছে। নেটটা আচ্ছা, এই যে এখানে লেখা আসছে যে আমাদের ভেরিফিকেশন করতে হবে, ইউ মাস্ট ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। তার মানে আমরা যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করলাম, এই যে প্যান্থিয়ন সাইট, এখানে একটা মেল চলে আসছে। এখান থেকে জাস্ট ভেরিফাই মেলে যদি দেই তাহলেই হচ্ছে আমরা আমাদের মেলটা ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে। তো ভেরিফাই কমপ্লিট হয়ে গেলে এখন কাজ হচ্ছে লগ ইন করা। এখানে লগ ইন দিলাম, আর এখানে যে মেলটা আমরা ব্যবহার করলাম জাস্ট এটাকে কপি করে এখানে হচ্ছে লগ ইনটা করতে হবে। স্যার নেট স্লো নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এখানেও নেটটা স্লো দিচ্ছে। আচ্ছা, তো এখানে ইমেল অ্যাড্রেসটা দিলাম, যেহেতু আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ইমেল অ্যাড্রেস দিয়ে এখন জাস্ট আমরা যে 8 ক্যারেক্টার্স এর পাসওয়ার্ড দিলাম, এই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করতে হবে। এই যে এখানে লেখা আসছে ইমেল অ্যাকাউন্ট ভেরিফাই। তো এই যে আমরা অ্যাকাউন্টে লগ ইন করলাম, এখন হচ্ছে প্যান্থিয়নের যে ওভারভিউ বা তাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডে আমাকে নিয়ে আসছে। এখন হচ্ছে এখান থেকে আমার ফার্স্ট নেম লাস্ট নেম এটা দিতে হবে। এখানে চাইলে নিজের নামটাও আমরা দিতে পারি, বা অন্য কোনো নামও যদি দিতে চান সেক্ষেত্রে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমরা কান্ট্রিটা চুজ করে দিব, যে কোন দেশ থেকে আমরা অ্যাকাউন্টটা করতেছি। এখান থেকে যদি আমাদের বাংলাদেশ পাই তাহলে ভালো, দেখি বাংলাদেশ আছে কিনা। হ্যাঁ, এই যে বাংলাদেশ পাইলাম। এখান থেকে তারপর তাদের টার্মস কন্ডিশন আমরা মানি কিনা জাস্ট দিয়ে এখান থেকে কন্টিনিউ দেব। তো কন্টিনিউ দেওয়ার পরে এখানে হয়তোবা আমাদের তখন হচ্ছে সিএমএস এ নিয়ে যাবে, যে আসলে আমরা কোন সিএমএস এর মাধ্যমে হচ্ছে কাজটা করতে চাই। তো এই কাজটা করার আগে যেমন এখান থেকে বলতেছি স্টার্ট এ প্রজেক্ট, অর্থাৎ ক্রিয়েট নিউ সাইট। এখন বলতেছি যে আমরা ওয়েবসাইট বানাবো কিনা। হ্যাঁ, এখানে মাইগ্রেটও করা যায়, পূর্বের কোনো ওয়েবসাইট থাকলে সেটাও মাইগ্রেট করা যায়। তো এই প্যান্থিয়ন সাইট দিয়ে ফ্রিতে আমরা চাইলে 2টা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবো। তো আমাদের একটাই এনাফ, আমরা ওইটা দিয়ে হচ্ছে কাজ করব সামনের দিকে। তো আমরা হচ্ছে এখন এই যে ক্রিয়েট নিউ সাইট, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অলরেডি 2টা চলে আসছে। এছাড়াও যদি কাস্টম করে নিতে চান যে অন্য সিএমএস ব্যবহার করবেন, এখান থেকে অ্যাড করা যায়। তো আমাদের দরকার হচ্ছে ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করব তাহলে ওয়ার্ডপ্রেস এখানে সিলেক্ট করে নিব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদের সিএমএসটাকে ফাইনালি ইনস্টল করতে হবে, স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। এই যে এখানে একটা অপশন আসছে নেম ইউর প্যান্থিয়ন সাইট, মানে হচ্ছে যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট ব্যবহার করতেছি, অর্থাৎ প্যান্থিয়ন সাইটকে ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করব, তার মানে আমরা চাইলেও কোনো ধরনের .com .net এই ধরনের কোনো ডোমেন আমরা ব্যবহার করতে পারবো না। তো যেহেতু আমরা পারবো না, সেহেতু আমাদের কোনো একটা নিশ রিলেভেন্ট টার্গেট করে আমরা যদি একটা ডোমেন নেম নিয়ে আসতে চাই, যেমন এই যে এখানে যেটা আমরা দেখছিলাম কম্পাউন্ড হেলথ। হ্যাঁ, আমরা যদি ধরেন এটা নিয়ে যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চাই, জাস্ট এই নামটা এখানে কপি করে জাস্ট এখানে দিলাম, দেখি এটা অ্যাভেলেবেল আছে কিনা। যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নিবে। এই যে ডান পাশে ইউর প্যান্থিয়ন ডেভেলপমেন্ট সাইট ইউআরএল, এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের যে ইউআরএলটা হবে এটা এখানে দেওয়া আছে। তো এই যে এখানে এইচটিটিপিএস এর পর ডিভি আছে, তারপর হচ্ছে প্যান্থিয়ন সাইট, যেহেতু প্যান্থিয়ন কি ব্যবহার করতেছি এই জন্য প্যান্থিয়ন সাইটটা চলে আসবে। এখান থেকে ইউনাইটেড স্টেট যেভাবে আছে সেভাবেই থাক, এখানে যেহেতু বাংলাদেশ সিলেক্ট করার অপশন নাই তার মানে ইউনাইটেড স্টেটই থাকবে। এখান থেকে আমরা কন্টিনিউ দিব।
কন্টিনিউ দেওয়ার পর দেখি এখান থেকে আমরা নেয় কিনা। যদি অলরেডি এই নামটা কি একজন ব্যবহার করে ফেলে তাহলে এই নামটা আর আমরা ব্যবহার করতে পারবো না, এটার দিকে একটু আমাদের মাথায় রাখতে হবে। আর যদি এই নামটা অ্যাভেলেবেল থাকে তাহলে ভালো, তাহলে আমরা এটাকে চাইলেই ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখানে একটু সময় নিচ্ছে, দেখি লোড নিচ্ছে। এই যে এখন হচ্ছে প্রসেস হচ্ছে, এখন বলতেছে ডিপ্লয় এ সিএমএস, অর্থাৎ এখানে দুইটা দেখাচ্ছে, দুইটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে যেহেতু চুজ করছি তো এখন হচ্ছে ডিপ্লয় হচ্ছে, অর্থাৎ আমার ওয়েবসাইটটা হচ্ছে এখন ইনস্টল হবে এখান থেকে। ওয়ার্ডপ্রেসটা ইনস্টল ফাইনালি এখনো ওয়ার্ডপ্রেস ইনস্টল হয় নাই, এটার পর হচ্ছে আবার আমাকে সাইটের টাইটেল, তারপর হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার জন্য যে ইউজার নেম পাসওয়ার্ড, হ্যাঁ এই জিনিসগুলো ফাইনালি দিয়ে তারপর হচ্ছে আমার ওয়েবসাইটটাকে তৈরি করতে হবে। তো এটাও সেম, এখানে একটু সময় নেয়, ডিপ্লয় হইতে একটু সময় লাগে, অনেক সময় 1-2 মিনিট সময় নেয়। যেহেতু এটা একটা লং প্রসেস, একটু সময় লাগবেই। একটু সময় দিয়ে হচ্ছে আমাকে এটা ইনস্টলের কাজটা কমপ্লিট করতে হবে, এটা হোক, একটু আমরা টাইম নেই। এখান থেকে হচ্ছে এখন ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট যে ড্যাশবোর্ডটা আছে এখানে ক্লিক দিব, তাহলে হচ্ছে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসবে, অর্থাৎ প্যান্থিয়নের মেইন ড্যাশবোর্ডটাতে এখন নিয়ে আসবে। তো এখান থেকে আমার ওয়েবসাইটটাকে ফাইনালি ফুল সেটআপ দেওয়ার জন্য এই যে এখানে যে সাইট অ্যাডমিন যে অপশনটা আছে এটাতে আমরা ক্লিক দিব। এখন বলতেছে যে আসলে এই ওয়েবসাইটটা কিসের মাধ্যমে হোস্ট করতেছে, এটা জাস্ট একটা ওয়ার্নিং দিচ্ছে এখানে। এখানে হচ্ছে আমরা কন্টিনিউ দিব। এখন হচ্ছে ফাইনালি আমাদের ওয়ার্ডপ্রেসটাকে আমরা ইনস্টল দিব। এই যে উপরে যে ওয়েবসাইটের লিঙ্কটা, এটাই হচ্ছে আমার মেইন ওয়েবসাইটের লিঙ্ক। এই যে এখানে ডিইভি দেওয়া আছে, তারপর হচ্ছে এই যে কম্পাউন্ড হেলথ যেটা আমরা দিছিলাম .pantheonsite.iu। হ্যাঁ, এখন হচ্ছে আমরা ফাইনালি ইনস্টলটা দিব। ইংলিশটা সিলেক্ট করলাম, এখান থেকে আমরা কন্টিনিউ দিব। এখন বলছে সাইট টাইটেল, যে আপনি সাইট টাইটেল কি দিবেন, যেহেতু আমি হেলথ নিশ নিয়ে কাজ করব তাহলে আমি জাস্ট ধরেন এখান থেকে চ্যাট জিপিটিতে যদি যাই, চ্যাট জিপিটিতে গিয়ে যদি আমি একটা আইডিয়া নেই যে একটা হেলথ রিলেটেড একটা ওয়েবসাইটের জন্য সাইট টাইটেল কি হতে পারে, আমরা যদি এরকম একটা আইডিয়া নিতে চাই, ধরেন এখানে আমি বললাম যে HEALTH হেলথ রিলেটেড একটা ওয়েবসাইটের জন্য আমাকে কিছু সাইট টাইটেল আইডিয়া দাও। দেখি সে আমাকে কিছু সাইট টাইটেলের আইডিয়া দিতে পারে কিনা। এখান থেকে বাংলায় দিচ্ছে, আমার ইংলিশে লাগবে। আমি যদি এখানে জাস্ট কেটে দিই, কেটে দিয়ে আমি বললাম যে ইংলিশে দাও। তো আসলে সাইট টাইটেলটা আমরা পরবর্তীতেও চেঞ্জ করতে পারবো, আমরা যদি চাই যে না আমার সাইট টাইটেল এটা এখন ভালো লাগতেছে না আমি চেঞ্জ করবো, এগুলো চাইলে ছোট করে ফেলতেছে সে, একটু লং ভাবে দাও। এখান থেকে যদি দেয়, হ্যাঁ এই যে যেমন ইওর ডেইলি সোর্স ফর ট্রাস্টেড হেলথ অ্যাডভাইস, যদি অ্যাডভাইস রিলেটেড হয় যে আমি অ্যাডভাইস দিব, বা হেলথ অ্যান্ড ওয়েলনেস, হ্যাঁ ইনসাইটস ফর এভরিবডি, ধরেন এইটা আমরা নিলাম। তো এগুলো আমরা পরবর্তীতে সাইট টাইটেল চেঞ্জ করতে পারবো, জাস্ট এখানে কপি করলাম, কপি করে যদি আমাদের ওয়েবসাইটে আসি, এই সাইটে এখন হচ্ছে আমার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি যতবার লগ ইন করবো সেই লগ ইনের জন্য আমার ইউজার নেমটা কি হবে, সেই ইউজার নেমটা এখানে দিতে হবে। তো আমি মনে রাখার জন্য এখানে ইউজার নেম অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডও ধরেন এখান থেকে অ্যাডমিন দিলাম। তারপর হচ্ছে আমরা এই পাসওয়ার্ডটা যে উইক যে পাসওয়ার্ডটা দিলাম, এই পাসওয়ার্ডটা আসলে আমরা কনফার্ম করবো কিনা, হ্যাঁ দিলাম। তারপর বলছে ইউর ইমেল, তো আমি এই যে ট্যাব মেল যেটা ব্যবহার করলাম জাস্ট এটাকে কপি করে আমি হচ্ছে এখানে অ্যাড করে দিলাম। তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আপাতত থাক, কিছু করতে হবে না। তাহলে সাইট টাইটেল, ইউজার নেম, কনফার্ম পাসওয়ার্ড, ইমেল দেওয়ার পর এখন যদি আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস দেই তাহলে কিন্তু ফাইনালি আমার ওয়েবসাইট রেডি। তার মানে এই যে দেখেন আমার ওয়েবসাইট কিন্তু রেডি হয়ে গেছে। আমি যদি এগুলো কেটে দেই, কেটে দিয়ে যদি এখন ইন্টার দেই, এই হচ্ছে আমার ওয়েবসাইট, অর্থাৎ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমার রেডি। এখন কিন্তু আর আমার প্যান্থিয়ন সাইটকে লাগবে না। প্যান্থিয়ন সাইটটাকে আসলে কেন ব্যবহার করলাম, যেন আমি ফ্রিতেই আমি ওয়ার্ডপ্রেসটাকে ব্যবহার করতে পারি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারি। এই জন্য মূলত আমি প্যান্থিয়ন সাইটটাকে ব্যবহার করছি। তো প্যান্থিয়ন সাইট এখন আর যেহেতু আমার লাগবে না, আমি এখান থেকে এটাকে ধরেন লগ আউট করে দিলাম। এখন আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আমি আলাদা করে ইউজার নেম পাসওয়ার্ড অলরেডি সেট করে ফেলছি, আমি এখন চাইলে আমার ওয়ার্ডপ্রেসে ইজিলি লগ ইন করতে পারবো।
তো আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেই ওয়েবসাইটটাতে যদি এখন লগ ইন করতে চাই, তাহলে ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ইউআরএল এর পরে যদি স্ল্যাশ দিয়ে wp admin লিখি, তাহলে হচ্ছে আমার ওয়েবসাইটে আমি এখন লগ ইন করতে পারবো। তো এখন আমি ইউজার নেম যেটা দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডও দিয়েছিলাম অ্যাডমিন, দুইটা দিয়ে এখন যদি আমি ইন্টার দিই, তাহলে আমার ওয়েবসাইটে আমি লগ ইন করতে পারবো। এই যে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি চলে আসলাম। তার মানে এখন আমাদের জার্নিটাতে আমাদের অনেকটা সহজ হয়ে যাবে, যেহেতু আমাদের ওয়েবসাইট রেডি। এখন আমরা এই ওয়েবসাইটটা নিয়ে কিভাবে র্যাঙ্কিং করতে হয় এই কাজগুলো হচ্ছে আমরা করতে পারবো। তো আমরা এখন যে ওভারভিউতে আছি এটাকে বলা হয় ব্যাক এন্ড, যেহেতু ব্যাক সাইডে আছি। আর এখান থেকে আমরা যদি ভিজিট সাইট দেই, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। অর্থাৎ এটা শুধুমাত্র ভিজিটর বা ট্রাফিকরা দেখতে পারবে, আর এখানে যে ব্যাক এন্ডটা আছে এটা শুধুমাত্র আমি দেখতে পারবো। অর্থাৎ একটা ওয়েবসাইটের ওনার বা হচ্ছে ফাউন্ডার বা ম্যানেজার বা মডারেটর যারাই থাকবে তারাই মূলত এই ওয়েবসাইটটা দেখতে পারবে, অর্থাৎ ব্যাক এন্ডটা দেখতে পারবে। কারণ এটা লগ ইন করা ছাড়া এই ব্যাক সাইডটা হচ্ছে দেখা যাবে না। আর ফ্রন্ট এন্ড, আমি যদি কোনো ভিজিটরকে বা আমার পরিচিত কাউকে যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিই, তাহলে হচ্ছে তারা এই ফ্রন্ট এন্ডটা দেখতে পারবে। তার মানে এই যে আমরা যে সাইট টাইটেলটা দিলাম, এই সাইট টাইটেলটা উপরে দেখা যাচ্ছে, এখানে ব্লগ লেখা আসছে, হ্যাঁ, বা স্যাম্পল পেজ আছে এখানে। তো এইগুলো আমরা সুন্দর করে সাজিয়ে নিব, আমাদের ওয়েবসাইটটা সুন্দর করে আমরা সাজিয়ে নিতে পারবো। তো আমরা যদি একটু ব্যাক এন্ডে আসি, প্রথমেই এখানে আসলে এই জিনিসগুলো যেগুলো আছে, আমরা যারা ফেসবুক ইউজ করতে পারি বা ফেসবুক যারা ম্যানেজ করতে পারি, তাদের পক্ষে আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা চালানো খুব একটা ব্যাপার না। বাট ওয়েবসাইট চালানো যতটা ইজি, ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসাটা ততটা কঠিন। তো আমাদের মেন টার্গেট হচ্ছে র্যাঙ্কিং এ নিয়ে আসা। তো প্রথমে আছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের এখানে হোম আছে। আমি যদি হোমের এখানে যাই, যে আসলে হোম জিনিসটা কি, হোম হচ্ছে আমার এই ওয়েবসাইট থেকে আমি যা যা করব সেই অ্যাক্টিভিটিস গুলো আমি এখান থেকে দেখতে পারবো। রিসেন্টলি আমি যে পোস্ট গুলো করব, এই পোস্টগুলোতে কারা কারা কমেন্ট করতেছে, এই কমেন্টগুলো আমি এখান থেকে দেখতে পারবো। কমেন্টগুলো চাইলে আমি এখান থেকে অ্যাপ্রুভ করতে পারবো, আনঅ্যাপ্রুভ করতে পারবো, এখান থেকে রিপ্লাই দিতে পারবো, ডিলিট করে দিতে পারবো, হ্যাঁ, বা কোনো ধরনের আপডেট যদি আসে, বা আমার সাইট হেলথের স্ট্যাটাস, সব কিছু আমি এখান থেকে দেখতে পারবো আর কি। তো আমাদের ফেসবুকে যেটা হয়, ফেসবুকে আমরা যাদের নিউজ ফিড দেখি, মূলত যারা আমাদের সাথে অ্যাড থাকে তাদের অ্যাক্টিভিটিস গুলো দেখি। আর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে হচ্ছে আমি যা যা করতেছি, আমি এখান থেকে যা যা পোস্ট করতেছি, এইসব অ্যাক্টিভিটিস গুলোই আমি হোম থেকে দেখতে পারবো। তারপর হচ্ছে আপডেট। আপডেটটা হচ্ছে আমার আমরা যখন মোবাইলে অ্যাপস ব্যবহার করি, দেখবেন অ্যাপস গুলো কিছুদিন পর পর আপডেট আসে, নতুন নতুন ফিচার্স আসে। ব্যাপারটা এরকম, আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যদি নতুন কোনো আপডেট আসে বা নতুন কোনো ফিচার্স আসে, তাহলে এখান থেকে আমরা আপডেট গুলো দিতে পারবো। তো এখান থেকে আপনি আপডেট গুলো যে ম্যান্ডেটরি দিতে হয় তা না, আপনার যদি মনে হয় যে আপনি দিতে পারেন, তবে আপডেট গুলোর সাথে থাকা ভালো আর কি। তারপর হচ্ছে পোস্ট। আমরা আমাদের ওয়েবসাইট থেকে যে পোস্ট গুলো করব, এই পোস্ট গুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এই যে পোস্টার, এখানে যদি অল পোস্টে যাই, তাহলে দেখবেন ডিফল্ট হিসেবে এখানে একটা পোস্ট করা আছে, যেমন হ্যালো ওয়ার্ল্ড। আমরা যদি ওয়েবসাইটটা আবার ভিজিট করি, তাহলে এখান থেকে দেখতে পারবো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা আছে। তো এই পোস্টটা কিন্তু আপনি আমি কেউই করি নাই, এটা ডিফল্ট হিসেবে চলে আসছে। তো এই পোস্টটা আসলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দিয়ে যখন আমরা একটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, তখন এই হ্যালো ওয়ার্ল্ডটা ডিফল্ট হিসেবে এখানে থাকে। তো আমাদের কাজ হচ্ছে এটাকে ডিলিট করে দেওয়া। তো এটা যদি ডিলিট করতে চাই, তাহলে এই যে অল পোস্টের এখানে আসবো, সিলেক্ট করব, বাল্ক অ্যাকশন, এখান থেকে মুভ টু ত্রাস দিব, অ্যাপ্লাই দিব, এটা ডিলিট হয়ে যাবে। আবার ত্রাস থেকে যদি আপনি পার্মানেন্ট ডিলিট করতে চান, ত্রাসে যাবেন, সিলেক্ট করবেন, এখান থেকে ডিলিট পার্মানেন্ট দিবেন, অ্যাপ্লাই দিবেন, তাহলে পার্মানেন্টলি আপনার ওয়েবসাইট থেকে এই পোস্টটা ডিলিট হয়ে যাবে। নতুন করে যদি আমরা পোস্ট করতে চাই, তাহলে অ্যাড পোস্ট থেকে আমরা পোস্ট করতে পারবো। তো এগুলো আমরা পরবর্তীতে দেখব, কারণ এখানে আমরা কন্টেন্ট রাইটিং করব, কিওয়ার্ড রিসার্চ করব, তারপর হচ্ছে পোস্ট করব, এগুলো পরবর্তীতে আমরা দেখব। তা হচ্ছে ক্যাটাগরি। হ্যাঁ, ক্যাটাগরি আপনি আসলে এই হেলথ অ্যান্ড ওয়েলনেস এই ওয়েবসাইটটাতে আপনি কোন কোন ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, সেসব ক্যাটাগরিগুলো ধরেন আপনাকে এখানে দিতে হবে। হ্যাঁ, তো এখানে ক্যাটাগরির জন্য আপনি জাস্ট এখানে নাম দিবেন, অ্যাড ক্যাটাগরি দিবেন। ধরেন আমি যদি কিছু ক্যাটাগরি বানাতে চাই, ধরেন আমার যে সাইটের টাইটেল, এই টাইটেলটাকে কপি করেই আমি যদি একটু চ্যাট জিপিটিতে যাই, যে আমার এই সাইটের উপর আমার কিছু ক্যাটাগরি লাগবে, যেসব ক্যাটাগরি গুলো নিয়ে আমি কাজ করতে চাই, কিন্তু ধরেন আমার মাথায় আসতেছে না, তখন আমি চ্যাট জিপিটিটাকে ব্যবহার করতে পারি। আহ, যে বা আমি যদি আমার ওয়েবসাইটের লিঙ্কটা সরাসরি দিতে চাই, সেটাও দিতে পারবো। আমার ওয়েবসাইটের জন্য কিছু ক্যাটাগরি দরকার, দেখি সে কি দেয়।
নিশ্চয়ই এই ওয়েবসাইটের জন্য কিছু ক্যাটাগরি দিছে। এই যে দেখেন এখানে নিউট্রিশন, ফিটনেস অ্যান্ড মুভমেন্ট, মেন্টাল ওয়েলনেস, হ্যাঁ এগুলো দিছে। তো এগুলোর মধ্যে আবার অনেক সাব ক্যাটাগরি দিয়ে দিছে। তো এইগুলোর উপর যদি আপনি ক্যাটাগরি তৈরি করতে চান, ধরেন নিউট্রিশন নিয়ে আমরা তৈরি করতে চাই, এটা জাস্ট কপি করব, কপি করে আমাদের ওয়েবসাইটে আমরা আসব, এসে এখন নতুন ক্যাটাগরি তৈরি করতে চাইলে জাস্ট এখানে পেস্ট করব, অ্যাড ক্যাটাগরি দিব, এখানে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। তো আবার যদি আরেকটা করতে চাই ফিটনেস অ্যান্ড মুভমেন্ট, আসলে আমরা যে নিশটা নিয়ে ওয়েবসাইট তৈরি করছি এই নিশটা কিন্তু আসলে কম্পিটিশন অনেক বেশি। এই নিশটা নিয়ে গুগলে র্যাঙ্কিং এ আসা কিন্তু তুলনামূলক সহজ হবে না। হ্যাঁ, এখন ক্লায়েন্ট যদি বলে যে আমি এই নিশ নিয়ে কাজ করব, করবেন, কিন্তু হচ্ছে ক্লায়েন্টকে সিমিলার অন্য কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা র্যাঙ্কিং এ নিয়ে আসবো। এগুলো আমরা সামনে বুঝবো যখন আমরা কিওয়ার্ড নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে মেন্টাল ওয়েলনেস, এটাকে যদি আমরা কপি করি, কপি করে ধরেন এখানে দিলাম, অ্যাড ক্যাটাগরি দিলাম। তারপর হচ্ছে এখান থেকে ন্যাচারাল অ্যান্ড হলিস্টিক হেলথ, এটা ধরেন আমরা কপি করলাম, কপি করে দিলাম। তো এরকম 5টা 6টা আপনি চাইলে ক্যাটাগরি অ্যাড করতে পারেন। তারপর যদি এখানে আসি বডি পজিটিভলি অ্যান্ড সেলফ কেয়ার, এটাকে জাস্ট কপি করলাম, কপি করে ধরেন আমরা এখানে অ্যাড করে অ্যাড ক্যাটাগরি দিলাম, তাহলে এখান থেকে অ্যাড হয়ে যাবে। তার মানে 1 2 3 4 5 5টা ক্যাটাগরি আমরা এখানে অ্যাড করলাম। তারপর হচ্ছে ট্যাগ, ক্যাটাগরির নিচে ট্যাগ আছে। ট্যাগ মানে হচ্ছে আপনি আসলে কি দিয়ে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করাতে চান, এটাকে মূলত ট্যাগ বলা হয়। তো আমরা এখন তো বুঝবো না যে আসলে কোন কোন জিনিসগুলো নিয়ে মানুষজন সার্চ করে, এখন জাস্ট আইডিয়ার উপর আমরা চাইলে এখানে দিতে পারি। বা আমরা যখন কিওয়ার্ড রিসার্চ গুলো বুঝে যাব যে কোন ধরনের কিওয়ার্ড লিখে মানুষজন সার্চ করবে, বা কোন ধরনের কিওয়ার্ডের সার্চ ভলিউম ভালো, কম্পিটিশন কম, ওই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা র্যাঙ্কিং এ যেগুলো নিয়ে আসতে চাই এগুলোই হচ্ছে আমরা ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। তো আমরা এখন যে ক্যাটাগরি গুলো দিলাম এই ক্যাটাগরি গুলোকে চাইলেও ট্যাগ হিসেবে আমরা এখানে ব্যবহার করতে পারি। ধরেন এখানে নাম দিলাম, অ্যাড ট্যাগ দিলাম। আবার এখানে যে সাব ক্যাটাগরি যেগুলো আছে যেমন হার্ট হেলথ, এটাকেও ধরেন আমরা চাইলে ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি, যে এগুলো লিখে সার্চ করলেও যেন আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসে। উমেন্স হেলথ, এগুলো ট্যাগ আসলে আপনার ইচ্ছা, আপনি যতগুলো দিতে চান এখান থেকে অ্যাড করতে পারেন। মেন্স হেলথ, আমরা যদি এটা দিতে চাই এটাও ধরেন এখান থেকে কপি করলাম, কপি করে জাস্ট এখান থেকে দিয়ে অ্যাড ট্যাগ দিলাম। তাহলে দেখেন এইভাবে হচ্ছে আপনি ক্যাটাগরি ট্যাগ গুলো এখান থেকে ইজিলি বসাইতে পারেন। এই জিনিসগুলো যদি ইজিলি এখান থেকে বসিয়ে কাজ করতে পারেন তাহলে ধরেন এখান থেকে সুন্দর করে ওয়েবসাইটটাকে সাজাতে পারবেন। তারপর হচ্ছে মিডিয়া। মিডিয়া মানে হচ্ছে আমি আমার ওয়েবসাইট থেকে যতগুলো পোস্ট করব বা যা যা কন্টেন্ট শেয়ার করব সেসব কন্টেন্টে যদি কোনো ধরনের ভিডিও প্লাস ইমেজ বা গিফ এগুলো যদি আমরা শেয়ার করি, এই জিনিসগুলো আমরা মিডিয়া থেকে একসাথে দেখতে পারবো। তারপর হচ্ছে পেজ। আসলে আমাদের পেজও তৈরি করতে হবে। পেজ জিনিসটা হচ্ছে আমরা যে ফেসবুকে যেমন একটা বিজনেস করতে গেলে আমরা পেজ ক্রিয়েশন করি, ঠিক ওয়েবসাইটেও আমাদের পেজ তৈরি করতে হয়। তো সাধারণত একটা ওয়েবসাইটে 5টা পেজ ম্যান্ডেটরি থাকতে হয়। যেমন এখানে 2টা পেজ দেওয়া আছে, প্রাইভেসি পলিসি, স্যাম্পল পেজ। তো এই পেজগুলো তো আমরা তৈরি করি নাই, তো এই পেজগুলো আমরা ডিলিট করে দিব। এখান থেকে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে মুভ টু ত্রাস অ্যাপ্লাই দিব, তাহলে ডিলিট হয়ে যাবে। সেম আবার যদি ত্রাস থেকে ডিলিট করতে চাই এখান থেকে পার্মানেন্টলি আমরা ডিলিট করে দিতে পারবো। তো 5টা পেজ আসলে থাকতে হয় যদি কখনো আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে গুগল অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করতে চাই, তাহলে কিন্তু ওই ধরনের পেজগুলো আমাকে ম্যান্ডেটরি থাকতে হবে। বা একটা সুন্দর এসইওর ক্ষেত্রেও কিন্তু আপনাকে এটা ইফেক্ট করে যে আপনার কতগুলো পেজ আছে, এই পেজগুলো কিন্তু অনেকটা সময় নির্ভর করে। তো 5টা পেজের মধ্যে কি কি প্রথমে যেটা রাখতে হয় সেটা হচ্ছে হোম পেজ। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা হোম পেজ রাখতেই হয়। তাহলে এখানে হোম দিলাম, পাবলিশ দিলাম, এখান থেকে পাবলিশ করে দিলাম। তারপর যে পেজটা রাখতে হয় এটা হচ্ছে ব্লগ পেজ। হোমটাকে বাদ দিয়ে তারপর হচ্ছে আমরা ব্লগ পেজটাকে ওকে করবো। এখান থেকে ব্লগ দিব, সরি আমরা যেহেতু হোম পেজ তৈরি করলাম, অ্যাড পেজে গিয়ে আবার করি। এই যে হোমটা হয়ে গেছে, এখান থেকে যদি অ্যাড পেজ দেই তাহলে এখান থেকে আরেকটা পেজ তৈরি করতে পারবো, ব্লগ পেজ। ব্লগ এটা আসলে কেটে দিবেন উপরে, এটা কিন্তু টাইটেলে হবে। ব্লগ লিখে আমরা এখানে পাবলিশ দিয়ে দিব। তারপর হচ্ছে নতুন করে পেজ তৈরি করব, এই যে অ্যাড পেজে আবার যাব, অ্যাড পেজে গিয়ে তখন হচ্ছে করব। তার মানে হোম, ব্লগ, তারপর হচ্ছে এখান থেকে আমরা তৈরি করব প্রাইভেসি অ্যান্ড পলিসি। প্রাইভেসি অ্যান্ড পলিসি, এই পেজটা আমরা তৈরি করব। প্রাইভেসি পলিসি দিয়ে এখানেও সেম পাবলিশ করে দিব। তারপর হচ্ছে আবার অ্যাড পেজে যাব। হ্যাঁ, এখান থেকে এখন আর একটা তৈরি করব টার্মস অ্যান্ড কন্ডিশন। একটা পেজের টার্মস কন্ডিশন কি হয় সেটা আমরা তৈরি করব, টার্মস অ্যান্ড কন্ডিশনস।
এটা দিয়ে জাস্ট এখানে পাবলিশ দিব। তারপর হচ্ছে কন্টাক্ট আস, এই পেজের সাথে কিভাবে কন্টাক্ট করা যাবে সেটার একটা পেজ আমাকে এখানে তৈরি করতে হবে। কন্টাক্ট আস, এটা দিয়ে জাস্ট এখানে পাবলিশ দিব। তারপর আরো একটা পেজ তৈরি করতে পারেন, অ্যাবাউট আস দিয়ে তৈরি করতে পারেন, কিন্তু মাত্র যে 5টা পেজ তৈরি করলাম এই 5টা পেজ অবশ্যই এখানে থাকতে হবে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব অ্যাবাউট আস, এটা দিয়ে জাস্ট এখানে পাবলিশ করে দিলাম। তো আমার মোটামুটি 5টা পেজ এখানে তৈরি করা হয়ে গেছে। হোম, প্রাইভেসি পলিসি, টার্মস কন্ডিশন, কন্টাক্ট আস, ব্লগ, অ্যাবাউট আস। তো অনেক সময় আমাদের যেটা হয় এগুলো তৈরি করতে গেলে অনেক সময় দেখা যায় স্পেলিং ভুল হয়ে যায়, এগুলোর দিকে একটু ফোকাস রাখা উচিত। হ্যাঁ, তো পেজ হয়ে গেল। তারপর হচ্ছে আমরা একটু কমেন্টে যাই। কমেন্ট মানে হচ্ছে যেটা বললাম যে আমি আমার ওয়েবসাইট থেকে যে পোস্টগুলো করব এই পোস্টগুলো উপর যারা কমেন্ট করবে সেসব কমেন্টগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তারপর হচ্ছে অ্যাপিয়ারেন্স, এই অ্যাপিয়ারেন্স থেকে মূলত হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করতে হয়, থিম ইনস্টল করতে হয়। তো এগুলো হচ্ছে আজকে আর আমরা দেখবো না, এগুলো নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে কিভাবে একটা ওয়েবসাইট ডিজাইন করতে হয়, ওয়েবসাইট কিভাবে কাস্টমাইজ করতে হয়, নিজের বিজনেসের কিভাবে লোগোটা অ্যাড করতে হয়, এই জিনিসগুলো আমরা দেখবো। তারপর হচ্ছে প্লাগইন, প্লাগইন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ প্লে স্টোরের মতোই আমরা ধরতে পারি, যে আমাদের মোবাইলে যে কোনো একটা অ্যাপস এর প্রয়োজন হলে আমরা যেমনটা প্লে স্টোর থেকে নিয়ে আসি, ব্যাপারটা এরকম আমার ওয়েবসাইটে কোনো কিছুর প্রয়োজন হলে সুন্দরভাবে সাজানোর জন্য কোনো কিছু করতে চাইলে আমরা চাইলে প্লাগইন ব্যবহার করে এই কাজগুলো করতে পারি। তো আজকে জাস্ট যতটুকু দেখাইলাম এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস করি। প্র্যাকটিসের জন্য আমরা এইভাবে একটা ডিফল্ট ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করি, যে ওয়েবসাইটটা নিয়ে আমরা সামনে কাজ করতে পারবো, যেহেতু আমরা এখন শিখতেছি এসইওটা, যেন আমরা এই ওয়েবসাইটটার মাধ্যমে কাজগুলো প্র্যাকটিস করে নিয়ে আসতে পারি বা প্র্যাকটিস করতে পারি আর কি। তো আজকে এতটুকুই রাখলাম। যদি কোনো কোশ্চেন থাকে মন্তব্য করতে পারেন। হ্যাঁ বলেন। আচ্ছা, ডোমেন আর সাবডোমেন, দাঁড়ান আমি একটা মিনিট। আচ্ছা, ডোমেন আর সাবডোমেন মানে কি, যেমন ধরেন আমি এখানে যদি লিখি যে facebook.com, হ্যাঁ এটা হচ্ছে ধরেন মেন, আমি বানানটা ভুল করেছি, facebook.com ধরেন এটা হচ্ছে আমার মেইন ডোমেন। এটার আন্ডারে আমি আরেকটা সাবডোমেন বের করতে চাচ্ছি, ধরেন facebook.অনয়.com, আমি চাচ্ছি এরকম একটা সাবডোমেন বের করতে। যে একটা ডোমেনের আন্ডারে আপনি চাইলে অনেকগুলো সাবডোমেন বের করে আবার অনেকগুলো ওয়েবসাইট বানিয়ে ধরেন প্র্যাকটিস করতে পারবেন। তো এই ধরনের সাবডোমেন চাইলে তৈরি করা যায়, তবে এই ধরনের সাবডোমেন বের করতে গেলে আপনার অবশ্যই একটা ডোমেন কিনা থাকতে হবে। ডোমেন হোস্টিং কিনা থাকলে তখন একটা ডোমেনের আন্ডারে আপনি সাবডোমেন বের করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যেখান থেকে ডোমেন হোস্টিংটা কিনবেন তারা সাবডোমেন এলাও করে কিনা এটাও আপনাকে দেখতে হবে, তখন আপনি এই সাবডোমেন গুলো ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তবে সাধারণত যখন আমরা এসইওর কাজ করি তখন আসলে সাবডোমেন নিয়ে কাজ খুব একটা কম করা হয়। ক্লায়েন্ট আপনাকে সব সময় বলবে যে আমাদের যে মেন ওয়েবসাইটটা আছে সেই মেন ওয়েবসাইটটাকে টার্গেট করে আপনাকে হচ্ছে কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এগুলো আবার আরো সামনে দেখবো, আমরা যখন প্র্যাকটিক্যালি আরো অনেক কাজ করব তখন আরো বুঝতে পারবেন।